বন্ধুরা, ব্ল্যাকবোর্ড দ্য ফান স্কুল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমরা এখন দ্রবণ পড়ছিলাম। এর আগে পার্ট 1 ভিডিওতে আমরা দ্রবণ কি, দ্রাবক, প্রকৃত দ্রবণ, কোলরীয় দ্রবণ, প্রলম্বন এইসব নিয়ে আলোচনা করেছি। আজকের দ্রবণের পার্ট 2 ভিডিওতে আমরা যে জিনিসগুলো আলোচনা করব সেটা হচ্ছে দ্রাব্যতা, তরলে কঠিন ও গ্যাসের দ্রাব্যতা, কেমন তরলে কঠিন পদার্থের দ্রাব্যতার উপর উষ্ণতা ও চাপের প্রভাব, তরলে গ্যাসের দ্রাব্যতার উপর উষ্ণতা ও চাপের প্রভাব, সম্পৃক্ত, অসম্পৃক্ত ও অতিপৃক্ত দ্রবণ, কেলাস ও কেলাসন, এবং দ্রবণের শক্তিমাত্রা ও তার একক, দ্রবণের মধ্যে কণার গতি, এবং জল ছাড়া অন্যান্য বিভিন্ন রকম দ্রাবক। তো স্কিপ না করে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর এখান থেকে পাবে। তো প্রথমেই আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে দ্রাব্যতা। কি শিখবো না? দ্রাব্যতা। দ্রাব্যতা বলতে কি বোঝায়? দ্রাব্যতা মানে আক্ষরিক অর্থে হচ্ছে দ্রবীভূত হওয়ার ক্ষমতা। কেমন? কোনো বস্তু সে কতটা দ্রবীভূত হতে পারে সেটাকে আমরা বলছি দ্রাব্যতা। দ্রাব্যতার সংজ্ঞা কি? দ্রাব্যতার সংজ্ঞা হচ্ছে নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে স্বাভাবিক অবস্থায় সর্বোচ্চ যত গ্রাম দ্রবীভূত হতে পারে সেই ভর প্রকাশক সংখ্যাকে ওই উষ্ণতায় ওই দ্রাবকে ওই দ্রাবের দ্রাব্যতা বলে। কেমন? এই সংজ্ঞার মধ্যে কতগুলো খুব ইম্পর্টেন্ট শব্দ আছে, যে শব্দগুলোর মানে বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে নির্দিষ্ট উষ্ণতায়। আমি কেন উল্লেখ করছি নির্দিষ্ট উষ্ণতায়? কারণ দ্রাব্যতার সাথে উষ্ণতার একটা সম্পর্ক আছে। কেমন? অনেক সময় দেখা যায় কিছু কিছু পদার্থের ক্ষেত্রে যে উষ্ণতা বাড়ালে তার দ্রাব্যতা বেড়ে যায়। যেমন ধরে নেওয়া যাক একটা পাত্রে কিছু পরিমাণ আমি জল নিয়েছি। কেমন? তো ধরে নেওয়া যাক যে এখানে এই জলটার উষ্ণতা হচ্ছে ধরো 20 গ্রাম। কেমন? উষ্ণতা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। আমি 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 100 গ্রাম জল নিয়েছি। কেমন? এই জলের মধ্যে কিন্তু 36 গ্রাম NaCl দ্রবীভূত হতে পারে। 36 গ্রাম NaCl দ্রবীভূত হতে পারে সর্বোচ্চ। কিন্তু এই জলের উষ্ণতা যদি 20 ডিগ্রি থেকে বাড়িয়ে আমি যদি 40 ডিগ্রি করে দিই, তাহলে কিন্তু দেখবো 36 গ্রামের চেয়ে বেশি পরিমাণ NaCl দ্রবীভূত হচ্ছে। কাজে আমি এখানে দেখছি কি যে NaCl এর দ্রাব্যতা উষ্ণতার সাথে বাড়ে। তাহলে যে পদার্থে মাত্রই যে তার দ্রাব্যতা উষ্ণতার সাথে বাড়বে এমন নয়। বেশ কিছু পদার্থ আছে যাদের দ্রাব্যতা উষ্ণতার সাথে কমে, কিছু কিছু পদার্থ আছে যাদের দ্রাব্যতা উষ্ণতার সাথে প্রথমে বাড়ে তারপরে কমে। এইগুলো নিয়ে আমরা পরের বিষয়ে আলোচনা করব। এখন জেনে রাখি যে উষ্ণতার সাথে দ্রাব্যতার একটা গভীর সম্পর্ক আছে। উষ্ণতা পরিবর্তন হলে দ্রাব্যতা পাল্টে যাবে। কাজেই আমাদেরকে নির্দিষ্ট উষ্ণতার ব্যাপারটা উল্লেখ করতে হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে 100 গ্রাম দ্রাবকে। কেমন? আমরা বাড়িতে একটা সাধারণ অভিজ্ঞতা দেখতে পারি। যদি আমি 1 গ্লাস জল নিই, 1 গ্লাস জলের মধ্যে তুমি সর্বোচ্চ যে পরিমাণ চিনি দ্রবীভূত করতে পারবে, তারপরে যদি 1 বালতি জল নাও, তাহলে নিশ্চয়ই অনেক বেশি পরিমাণ চিনি দ্রবীভূত করতে পারবে। কাজে তুমি দ্রাবকের পরিমাণটা যদি নির্দিষ্ট না করে দাও, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে কতটা দ্রাবকের সাথে কতটা দ্রাবক সর্বোচ্চ দ্রবীভূত হতে পারে। তাই একটা স্ট্যান্ডার্ড তৈরি করার জন্য আমরা করেছি কি, 100 গ্রাম দ্রাবকে যতটা দ্রাবক দ্রবীভূত হতে পারে। কেমন? 3 নম্বর হচ্ছে স্বাভাবিক অবস্থায়। স্বাভাবিক অবস্থায় বলতে আমরা কি বুঝি? যে ওর উপর জোর করে কোনো শর্ত চাপিয়ে না দিয়ে, ওর মধ্যে কোনো রাসায়নিক যোগ না করে, বা ওকে কোনো বিশেষ অবস্থার মধ্যে না নিয়ে গিয়ে সাধারণভাবে ওর মধ্যে যতটা দ্রাবক দ্রবীভূত হতে পারে। চতুর্থ কথা হচ্ছে সর্বোচ্চ যত গ্রাম। সর্বোচ্চ যত গ্রাম কি আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি যে যদি তুমি জল নাও
জলের মধ্যে যদি চিনি যোগ করে এটাকে যদি নাড়াতে থাকো, প্রথমে দেখবে 1 চামচ চিনি গুলে গেল, তারপর 2 চামচ চিনি গুলে গেল, তারপর 3 চামচ চিনি গুলে গেল, 4 চামচের বেলায় হয়তো দেখলে যে না আর গোটা চিনিটা গুললো না, কিছু পরিমাণ নিচে অধক্ষেপ পড়ে গেল। কেমন? এখানে অধক্ষেপটুকু আমি যদি ছেঁকে বাদ দিয়ে দিই, এই যে দ্রবণটা পাবো, তাহলে আমি কি বুঝতে পারছি যে এর মধ্যে সর্বোচ্চ এতটাই চিনি দ্রবীভূত হতে পারে। কেমন? সেই সর্বোচ্চ যতটা আমরা করতে পারি। এখানে যদি আমি অণুগুলোর অবস্থান যদি একটু দেখে নিই, সর্বোচ্চ বলতে কি বোঝায়, ধরে নেওয়া যাক এই গ্লাসটার কথাই ভাবো, এখানে জলের কণাগুলো আমি একটু বড় করে আঁকছি। কেমন? জাস্ট বোঝার জন্য, বোঝার চেষ্টা করো। এইগুলো হচ্ছে মনে করো জলের কণা। কেমন? এইগুলো হচ্ছে জলের কণা। আর জলের কণার মাঝে ফাঁক আছে কতটা? এইটা একটা ফাঁক, এইটা একটা ফাঁক, এইটা একটা ফাঁক, এইগুলো হচ্ছে ফাঁকা জায়গা। কেমন? তা চিনির কণা কোথায় আশ্রয় পাবে? এই ফাঁকা জায়গাগুলোতে। আমরা আগের ভিডিওতে দেখেছি ঠিক যেরকম করে ঘাসের জঙ্গলের মধ্যে পিঁপড়ে আশ্রয় পায়, ঠিক সেরকম ভাবে ফাঁকা জায়গাগুলোতে চিনির কণা আশ্রয় পাবে। কেমন? যখন আমি এর মধ্যে চিনি যোগ করে বা NaCl বা নুন যেটা NaCl যোগ করে এই সমস্ত ফাঁকা জায়গাগুলো ভরাট করে ফেলতে পারবো, তখন আমি বলবো যে এর মধ্যে সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত হয়েছে। কেমন? তো এই নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে স্বাভাবিক অবস্থায় সর্বোচ্চ যত গ্রাম, অর্থাৎ সমস্ত ফাঁকা জায়গা ভরাট করে যত গ্রাম দ্রাব্য দ্রবীভূত হতে পারে, সেই ভর প্রকাশক সংখ্যাকে, এই ভর প্রকাশক সংখ্যা কথাটা মানে কি, কথাটা কেন বলছি এটা একটু পরে বুঝতে পারবে। কেমন? সংখ্যাকে ওই উষ্ণতায় ওই দ্রাবকে কেন, কারণ এখানে দ্রাবক হিসেবে আমি জল ব্যবহার করছিলাম, আমি জল পাল্টে যদি এখানে একটা অন্য দ্রাবক ব্যবহার করি ইথাইল অ্যালকোহল, তাহলে দেখবো কিন্তু দ্রাব্যতা পাল্টে গেছে। ওই দ্রাব্য কেন বলছি না, দ্রাবক একই রাখলাম, জলই রাখলাম, জলের বদলে মনে করো দ্রাবটা পাল্টে দিলাম। এখানে NaCl ব্যবহার করছিলাম, NaCl পাল্টে দিয়ে আমি এখানে গ্লুকোজ করে দিলাম, C6H12O6, তাহলে কিন্তু দেখবো যে দ্রাব্যতা পাল্টে গেছে। কেমন? তাহলে কি দ্রাব্যতার সংখ্যা কি পেলাম, যে নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে স্বাভাবিক অবস্থায় সর্বোচ্চ যত গ্রাম দ্রাব্য দ্রবীভূত হতে পারে, সেই ভর প্রকাশক সংখ্যাকে ওই উষ্ণতায় ওই দ্রাবকে দ্রাবের দ্রাব্যতা বলে। কেমন? এবার একটা উদাহরণ দেখাই, আমরা একটা উদাহরণ দেখি, তাহলে ব্যাপারটা আরেকটু পরিষ্কার হবে আমাদের চোখের সামনে। কেমন? মনে করো না T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, কেমন, T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটা x গ্রাম দ্রবণের মধ্যে y গ্রাম দ্রাব্য আছে। কি না, T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কত না x গ্রাম দ্রবণে সর্বোচ্চ y গ্রাম দ্রবীভূত আছে। কেমন? তাহলে দ্রবণের ভর যদি x গ্রাম হয় আর y গ্রাম যদি দ্রাব্য হয়, তাহলে দ্রাবকের ভর কত? দ্রাবকের ভর কত না x মাইনাস y গ্রাম। কেমন? এবার আমি দ্রাব্যতার সংজ্ঞা থেকে কি দেখেছি, যে 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম থাকতে পারে। আমি এখানে একটা ঐকিক নিয়ম ব্যবহার করবো, সেটা কি না x মাইনাস y গ্রাম দ্রাবকে সর্বোচ্চ দ্রাব্য কতটা আছে না y গ্রাম। কেমন? তাহলে 1 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ দ্রাব্য কত আছে, y বাই x মাইনাস y গ্রাম। অতএব 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ দ্রাব্য কত হবে, y বাই x মাইনাস y ইন্টু 100, এত গ্রাম। কেমন? তো এইটাই তো আমার দ্রাব্যতা, যে কোনো একটি নির্দিষ্ট উষ্ণতা, এক্ষেত্রে নির্দিষ্ট উষ্ণতাটা কত না T ডিগ্রি সেলসিয়াস, সেই নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রাব্য দ্রবীভূত হতে পারে। অতএব দ্রাব্যতা মানে কি, তাহলে আমি দ্রাব্যতা মানে কি পেলাম না y বাই x মাইনাস y ইন্টু 100। এই yটা কি দেখো, এই yটা হচ্ছে দ্রাবের ভর আর x মাইনাস yটা হচ্ছে দ্রাবকের ভর। কেমন? তাহলে আমি এখান থেকে কি পেলাম, দ্রাব্যতা মানে আমি কি পেলাম, দ্রাব্যতা মানে আমি পেলাম দ্রাবের ভর বাই দ্রাবকের ভর গণিত 100। কেমন? অতএব দ্রাব্যতা মানে কি পেলাম না দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100। কেমন? তো এই দ্রাবের ভর এইটার একক কি হবে, নিশ্চয়ই গ্রামে হবে। দ্রাবকের ভর সেটাও কি হবে না গ্রামে হবে। তাহলে দেখো গ্রাম গ্রাম কিন্তু কেটে যাবে, অর্থাৎ দ্রাব্যতা হচ্ছে দুটো সমজাতীয় রাশির অনুপাত। যেহেতু দুটো সমজাতীয় রাশির অনুপাত,
অতএব দ্রাব্যতার একক কি? দ্রাব্যতার কোনো একক নেই, দ্রাব্যতার একক নেই, কারণ এটা দুটো সমজাতীয় রাশির অনুপাত। ওই জন্য আমি দ্রাব্যতার সংখ্যায় বলছিলাম যে ভর প্রকাশক সংখ্যা, কারণ দ্রাব্যতা একটা সংখ্যা মাত্র। কেমন? দ্রাব্যতা কিন্তু একটা একক বিহীন রাশি, একটা সংখ্যা মাত্র। কিন্তু এটা আগেকার ধারণা ছিল, কনভেনশনাল ধারণা। এখনকার যারা আধুনিক বিজ্ঞানী তারা কিন্তু এই মতামত পোষণ করেন না। তারা মনে করেন যে দ্রাব্যতা উল্লেখ করার সময় দ্রাব এবং দ্রাবক উভয়ের মানে ভরটাকে উল্লেখ করা উচিত। যেমন মনে করো 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কেমন 100 গ্রাম জলে সর্বোচ্চ 85 গ্রাম পটাশিয়াম নাইট্রেট KNO3 দ্রবীভূত হতে পারে। কেমন? তাহলে আমরা এর 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় KNO3 দ্রাব্যতা কত বলবো? এতক্ষণ অব্দি যে সিস্টেম শিখলাম সেই অনুযায়ী দ্রাবের ভর 85 গ্রাম, দ্রাবকের ভর 100 গ্রাম, গণিত 100 সমান 85। কিন্তু আধুনিক মতে বিজ্ঞানীরা বলেন এমনি করে বলা যাবে না, সেখানে দ্রাব এবং দ্রাবক উভয়ের ভরই প্রকাশ করতে হবে। তাহলে কিভাবে লিখবো? আধুনিক মতে কেমন লিখবো না, দ্রাব্যতা হচ্ছে 85 গ্রাম ফর 100 গ্রাম জল। কেমন? কিন্তু আমরা পরীক্ষার খাতায় এই সিস্টেমটাই ফলো করে চলবো। এটা যদিও আধুনিক পদ্ধতি, আমরা কিন্তু এইটাই ফলো করে চলবো। কেমন? এরপরে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে তরলে কঠিনের দ্রাব্যতা এবং তার উপরে উষ্ণতা এবং চাপের প্রভাব। কি পড়ব না, তরলে কঠিনের দ্রাব্যতার উপর উষ্ণতা ও চাপের প্রভাব। তরলে কঠিনের উষ্ণতা বলতে তরল দ্রাবকে, কঠিনের বলতে কঠিন দ্রাবক। কেমন? তরল দ্রাবকে কঠিন দ্রাবক যদি দ্রবীভূত করি তাহলে সেক্ষেত্রে তার উপর উষ্ণতা এবং চাপের কি প্রভাব হয় আমরা সেই জিনিসটা নিয়ে এখন আলোচনা করব। তো আমরা দ্রাব্যতার সংজ্ঞার সময় বলেছিলাম নির্দিষ্ট উষ্ণতা, এবং তখন বলেছিলাম যে নির্দিষ্ট উষ্ণতা কথাটা কেন বলছি, কারণ উষ্ণতার সাথে দ্রাব্যতার একটা গভীর সম্পর্ক আছে। কিছু কিছু পদার্থ আছে যাদের উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা বাড়ে। যেমন দ্রাব্যতা বাড়ে কাদের? পটাশিয়াম নাইট্রেট KNO3, সোডিয়াম ক্লোরাইড বা খাবার নুন, অ্যামোনিয়াম ক্লোরাইড বা যাকে আমরা নিশাদল নামে চিনি, এইসব জিনিসগুলো দ্রাব্যতা বাড়ে। কখন না উষ্ণতা বাড়লে। দ্রাব্যতা কমে কার কার? হ্যাঁ, ক্যালসিয়াম সালফেট, কেমন? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যাকে আমরা কলিচুন নামে চিনি, এইসব জিনিসগুলোর দ্রাব্যতা কমে। আরেক ধরনের পদার্থ আছে যারা অদ্ভুত আচরণ করে, যাদের প্রথমে দ্রাব্যতা বাড়ে তারপরে দ্রাব্যতা কমে। সেগুলো কি না অদ্ভুত আচরণ করে, যেগুলো আমি অদ্ভুত নামে লিখে রাখছি। কেমন? তার মধ্যে কি? সেটা হচ্ছে গ্লোবাল সল্ট। হ্যাঁ, সেটা কি না না গ্লোবাল সল্ট। সেটা সংকেত কি না Na2SO4 10H2O। এইটা তোমাদের দেখে একটু খটকা লাগতে পারে। 10H2O জিনিসটা কি না, এক অণু গ্লোবাল সল্টের সাথে 10 অণু জল যুক্ত থাকে। কেমন? এই জলটাকে আমরা বলি কেলাস জল। কেলাস জল কি তোমরা পরে বুঝবে, আপাতত এটুকু জেনে রাখো যে একটা অণুর সাথে নির্দিষ্ট সংখ্যক জলের অণু বন্ডিং হয়ে গোষ্ঠী পাকিয়ে, দল পাকিয়ে যদি থাকে, কেমন, তখন সেগুলোকে বলে কেলাস জল। আমরা যখন কেলাস পড়বো তখন এটা জানতে পারবো। কেমন? তো এর ক্ষেত্রে কি হয় না, প্রথমে দ্রাব্যতা উষ্ণতার সাথে বাড়ে, পরে কিন্তু কমতে শুরু করে। কেমন? তো এই দ্রাব্যতা এবং উষ্ণতার সম্পর্কটাকে আমরা একটা লেখচিত্র বা গ্রাফের সাহায্যে কিন্তু বুঝতে পারি। কেমন? বোঝার চেষ্টা করে দেখি। তো আমরা একটা গ্রাফ আঁকবো, যে গ্রাফের এই এক্স অ্যাক্সিস বরাবর আমরা কি বোঝাবো না উষ্ণতা। কেমন? কোন স্কেলে না ডিগ্রি সেলসিয়াস স্কেলে। আর ওয়াই অক্ষ বরাবর কি বোঝাবো না
দ্রাব্যতা। কেমন? এখানে যদি আমি NaCl এর দ্রাব্যতা যদি দেখি, NaCl এর দ্রাব্যতার আমি লেখটা কেমন পাবো? লেখটা অনেকটা পাবো এইরকম। কেমন? কি দেখতে পাচ্ছি না, এই 0 ডিগ্রি সেলসিয়াসে NaCl এর দ্রাব্যতা কতটা? এতটা। ধরে নি এইখানে 100 ডিগ্রি সেলসিয়াস ধরে নিচ্ছি। কেমন? সেখানে কতটা না এতটা। 0 ডিগ্রিতে দ্রাব্যতা এতটা, 100 ডিগ্রিতে দ্রাব্যতা এতটা। অর্থাৎ দ্রাব্যতা কিন্তু উষ্ণতার সাথে বেড়েছে। কেমন? কিন্তু কেমন ভাবে বেড়েছে না ধীরে ধীরে বেড়েছে। কেমন? এখানে যদি আমি KNO3 বা পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা যদি বিচার করি, আমি কেমন পাবো? আমি গ্রাফটা পাবো এই রকম। কেমন? কারণ পটাশিয়াম নাইট্রেটের 0 ডিগ্রিতে দ্রাব্যতা কতটা? এইটুকু, সামান্য। কিন্তু সেখানে যদি 30-35 ডিগ্রিতে যদি আমি বিচার করি, ধরে নিচ্ছি এখানে 30 ডিগ্রি, কেমন? সেখানে দ্রাব্যতা কতটা? এতটা, অনেক বেশি। কাজে আমি দেখতে পাচ্ছি যে এটা NaCl এর, এটা KNO3। কেমন? NaCl এর দ্রাব্যতা উষ্ণতার সাথে বাড়ছে কিন্তু ধীরে ধীরে বাড়ছে। KNO3 দ্রাব্যতা উষ্ণতার সাথে বাড়ছে কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ছে। এখন কোন পদার্থের দ্রাব্যতা কি হারে বাড়বে সেটা কিন্তু পদার্থের নিজস্ব গঠন বা তার নেচারের উপর নির্ভর করে। কেমন? এরপরে ধরো এই যে কলিচুনের কথা বললাম, কলিচুনের দ্রাব্যতা কিরকম? কলিচুনের দ্রাব্যতার লেখ হচ্ছে এইরকম। কেমন? 0 ডিগ্রিতে তার দ্রাব্যতা বেশি, কিন্তু যত উষ্ণতা বাড়ছে তার কিন্তু দ্রাব্যতা কমছে। কিন্তু কমছে ঠিকই, খুব ধীরে ধীরে দ্রাব্যতা কমছে। কেমন? এবার যদি গ্লোবাল সল্টের কথা যদি বলি, যেটা Na2SO4 10H2O, তার গ্রাফটা কিরকম? তার গ্রাফ হয়, সরি এটা একটু ভুল হয়ে গেল, এইরকম। কেমন? এটা কার গ্রাফ না Na2SO4 10H2O, যাকে আমরা কি বলি গ্লোবাল সল্ট। কেমন? আমি দেখতে পাচ্ছি এইখানে 0 ডিগ্রিতে ওর যা দ্রাব্যতা, এটা কিন্তু ক্রমাগত বাড়ছে উষ্ণতা বাড়ার সাথে সাথে। এই জায়গায় গিয়ে দ্রাব্যতা হয়ে যাচ্ছে সর্বোচ্চ। এটা কততে হয় না, এটা 32.4 ডিগ্রি সেলসিয়াসে হয়। কেমন? এইখানে তার দ্রাব্যতা হয়ে যায় সর্বোচ্চ, সবচেয়ে বেশি। এরপরে কিন্তু তার দ্রাব্যতা কমতে থাকে। তার কারণ কি না, এই 0 ডিগ্রি থেকে 32.4 ডিগ্রি পর্যন্ত Na2SO4 এর সাথে 10 অণু কেলাস জল যুক্ত থাকে। তখন আমরা তাকে বলবো আর্দ্র গ্লোবাল সল্ট। কেমন? কিন্তু এই 32.4 অর্থাৎ 32.4 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে হঠাৎ করে কি হয়, এর থেকে এই 10 অণু কেলাস জল বেরিয়ে যায়। তখন এটা আর্দ্র থাকে না, তখন এটা হচ্ছে অনার্দ্র। এই অনার্দ্র গ্লোবাল সল্টের কিন্তু দ্রাব্যতা উষ্ণতার সাথে আস্তে 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 নিচের দিকে পড়তে শুরু করবে। কেমন? তাহলে আমরা 3 ধরনের জিনিস দেখলাম। এক ধরনের পদার্থ যাদের উষ্ণতার সাথে দ্রাব্যতা বাড়ে, এক ধরনের পদার্থ যাদের উষ্ণতার সাথে দ্রাব্যতা কমে, আর আরেক ধরনের উষ্ণতার সাথে দ্রাব্যতা প্রথমে বেড়ে তারপরে কমে যায়। কেমন? তো এই যে ঘটনাগুলো আমরা দেখলাম, এর কতগুলো একটা থাম্ব রুল আছে। একটা থাম্ব রুল আছে মনে রাখার সহজ পদ্ধতি কি না, যে যে পদার্থকে জলে মেশালে তাপ শোষিত হয়, কেমন অর্থাৎ তাপগ্রাহী বিক্রিয়া হয়, তাদের কিন্তু উষ্ণতার সাথে দ্রাব্যতা বাড়ে। অর্থাৎ কি, তাপ গ্রাহী যদি হয় জলে যোগ করলে, তাহলে কি হবে না দ্রাব্যতা উষ্ণতার সাথে বাড়ে। কেমন? আর যে যে পদার্থকে জলে যোগ করলে সেটা তাপমোচী বিক্রিয়া ঘটায়, অর্থাৎ তাপ উৎপন্ন হয়, তাদের কি না দ্রাব্যতা উষ্ণতার সাথে কমে। কেমন? এইটার উদাহরণ কি না, আমরা কলি চুন বাড়িতে দেখেছি। চুনকে যদি আমরা জলে ভিজিয়ে দিই তাহলে কি হয়, প্রচন্ড তাপ উৎপন্ন হয়। কেমন? প্রচন্ড তাপ উৎপন্ন হয়, জলটা ফুটতে শুরু করে। আবার আমরা এই গ্রাফ থেকে দেখলাম, দ্রাব্যতা এবং উষ্ণতার লেখচিত্র থেকে দেখলাম যে কলি চুনের দ্রাব্যতা কিন্তু উষ্ণতার সাথে কমে। কাজে এইটা মনে রাখার চেষ্টা করবে যে যেখানে তাপ বেরোয় সেখানে কিন্তু দ্রাব্যতা উষ্ণতার সাথে কমে। এইটা মাথায় রাখলে ওই মানে আগেরটাও ঠিকঠাক মনে রাখতে পারবে। কেমন? তো এখন এই যে আমরা উষ্ণতা এবং তার সাথে দ্রাব্যতার যে লেখচিত্র তৈরি করলাম, এটা করে আমার লাভ কি? এইটা করে আমার কি লাভ? ধরো আমাদের অনেক সময় পরীক্ষাগারে এমন এমন সমস্যার সম্মুখীন হতে হয় যে 37 ডিগ্রি সেলসিয়াসে NaCl এর দ্রাব্যতা কত আমাকে জানতে হবে, নাহলে আমার এটা বিক্রিয়া আটকে যাচ্ছে। কেমন? সেটা আমি কেমন করে জানবো? তার জন্য আবার আমি এটা পরীক্ষা করব। কিন্তু আমার কাছে যদি একটা লেখচিত্র আগে থেকে থাকে, কেমন যে এইদিকে তুমি বোঝাচ্ছ উষ্ণতা ডিগ্রি সেলসিয়াসে,
এইদিকে তুমি বোঝাচ্ছ দ্রাব্যতা, কেমন? এই হচ্ছে তোমার NaCl এর লেখচিত্র। আমি যদি এখানে 37 ডিগ্রি থেকে যদি টানি, তাহলে আমি স্কেল দিয়ে মেপে বলে দিতে পারবো যে এর দ্রাব্যতা কতটা, কেমন? এইটা যদি 37 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে আমি এইখান থেকে মেপে বলে দিতে পারবো যে এইটা হচ্ছে তার দ্রাব্যতা, কেমন? কাজেই আমার যদি কোনো পদার্থের উষ্ণতার সাথে দ্রাব্যতার লেখ আমার হাতে যদি থাকে, তাহলে আমি যে কোনো উষ্ণতায় সেই মানে বস্তুটার দ্রাব্যতা কত হবে সেটা পরীক্ষা না করে বলে দিতে পারবো। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে দুটির চেয়ে বেশি পদার্থ মিশে আছে এমন যদি কোনো দ্রবণ হয়, কেমন? এবং সেই দ্রবণকে তুমি যদি আস্তে আস্তে মানে শীতল করো, তাহলে কোন পদার্থটা আগে কেলাসিত হয়ে দ্রবণ থেকে আলাদা হয়ে যাবে সেটা বুঝতে গেলে কিন্তু এই লেখটার খুব দরকার। যেরকম তুমি ধরে নাও যে কোনো একটা দ্রবণের মধ্যে NaCl এবং KNO3 দুটোই মিশে আছে, কেমন? জলের সাথে NaCl এবং KNO3 দুটোই মিশে আছে, কেমন? এটা উষ্ণতা, এটা দ্রাব্যতা, কেমন? এখন আমরা এই ধর, এটা আমার NaCl এর কার্ভ, এইটা আমার KNO3 এর কার্ভ, কেমন? এবার মনে করো আমি 30 ডিগ্রি সেলসিয়াসের কথা বিচার করছি। এটা মনে করো 30 ডিগ্রি সেলসিয়াস, কেমন? এই বিন্দুটা হচ্ছে 35 আর এই বিন্দুটা হচ্ছে মনে করো 50, অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় NaCl এর দ্রাব্যতা 35 এবং KNO3 দ্রাব্যতা 50। এখন যদি তোমার কোনো একটা 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার দ্রবণ থেকে থাকে, কেমন? 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার একটা দ্রবণ থেকে থাকে যার মধ্যে 35 গ্রাম NaCl এবং 35 গ্রাম মানে তোমার KNO3 মিশে আছে, সেই দ্রবণটাকে যদি আমি আস্তে আস্তে শীতল করি, তাহলে আমি কি দেখবো না NaCl আগে কেলাসিত হবে। তার কারণ কি না 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 35 গ্রাম NaCl এ এই দ্রবণটা সম্পৃক্ত, আর সেক্ষেত্রে কিন্তু KNO3 দিয়ে সম্পৃক্ত হতে গেলে একে 50 গ্রাম KNO3 লাগবে। আমি ধরে নিচ্ছি দ্রবণে প্রথমেই থেকেই 35 গ্রাম NaCl আর 35 গ্রাম KNO3 আছে। এখন যদি তুমি শীতল করো দ্রবণটাকে, আরো যদি ঠান্ডা করো, তাহলে কি হবে? এর NaCl কে ধারণ করার ক্ষমতাও কমবে আর KNO3 কে ধারণ করার ক্ষমতাও কমবে। কিন্তু যেহেতু NaCl এর ক্ষেত্রে দ্রাব্যতা 35 এবং ওর 35 গ্রামই ওই জলের মধ্যে বর্তমান আছে, তাহলে NaCl কিন্তু কেলাসিত হতে শুরু করবে, KNO3 কিন্তু তখনও কেলাসিত হবে না। কাজেই কোনো একটা মিশ্র দ্রবণ যার মধ্যে দু ধরনের পদার্থ আছে, তাদের মধ্যে কে আগে কেলাসিত হবে শীতলীভবনের ফলে, সেটা কিন্তু এই লেখচিত্র থেকে জানা যায়। কাজেই লেখচিত্র এই দুটো ইউজ আছে, কেমন? এই দুটো জিনিস একটু মনে রেখো, কেমন? এরপরে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে, এতক্ষণ তবে উষ্ণতার প্রভাব পড়লাম, এরপরে পড়বো যেটা সেটা হচ্ছে চাপের প্রভাব। কিন্তু অ্যাকচুয়ালি তরলে কঠিন পদার্থের দ্রাব্যতার উপর চাপের অলমোস্ট কোনো প্রভাব নেই, কেন? অলমোস্ট কোনো প্রভাব নেই। এরপর আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে তরলে, এতক্ষণ কঠিনের পড়লাম, এরপর পড়বো গ্যাসের দ্রাব্যতার উপর উষ্ণতা এবং চাপের প্রভাব, কেমন? প্রথমে উষ্ণতাটা পড়ি। সেটা হচ্ছে কি না, উষ্ণতার প্রভাব কি হয় না, উষ্ণতা বাড়লে গ্যাসের দ্রাব্যতা কমে, কেমন? গ্যাসের দ্রাব্যতা কমে। আমরা জানি যে সাধারণভাবে জলের মধ্যে কিছু পরিমাণ অক্সিজেন, কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এবং আরো অন্যান্য গ্যাস এবং জিনিস দ্রবীভূত হয়ে থাকে, কেমন? এখন জলকে যদি আমরা উষ্ণ করি, ফোটাতে শুরু করি, তাহলে কিন্তু জলের মধ্যে থেকে সেই অক্সিজেনটা দ্রবীভূত হয়ে বেরিয়ে চলে যায়, কেমন? এবার সেই জলটাকে যদি আবার ঠান্ডা করা হয়, দেখা যাবে সেই জলের মধ্যে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কম, কেমন? এটা একটা খুব এক্সপেরিমেন্ট, যদিও খুব খারাপ এক্সপেরিমেন্ট, তবু তোমাদের বলি, কেমন? যে কারোর ঘরে যদি অ্যাকোরিয়াম থাকে, কেমন? সেই অ্যাকোরিয়ামের জল পাল্টানোর সময় সেখানে যদি তোমরা ফোটানো জলকে ঠান্ডা করে ঢেলে দাও, তাহলে কিন্তু দেখবে সমস্ত মাছ মারা গেছে। তার কারণ কি না, মাছগুলো জলের মধ্যে দ্রবীভূত অক্সিজেন নিয়েই বেঁচে থাকে। কিন্তু যখন তুমি জলকে গরম করে ফোটাচ্ছ, তখন কিন্তু জলটা উষ্ণতা বাড়ার জন্য সেই জলের মধ্যে অক্সিজেনের দ্রাব্যতা কমে যাচ্ছে, ফলত বেশ কিছু পরিমাণ অক্সিজেন জল থেকে বেরিয়ে চলে যাচ্ছে। পরে যখন ঠান্ডা করছো, জলের উষ্ণতা নেমে গেল, জলের মধ্যে অক্সিজেনের পরিমাণ কিন্তু সেই কমই থেকে গেল, ফলত সেই কম অক্সিজেন যুক্ত জল তুমি যদি অ্যাকোরিয়ামে ঢালো, অ্যাকোরিয়ামের মাছগুলো কিন্তু অক্সিজেনের অভাবে মারা যাবে। এটা করো না, এটা খুব নৃশংস একটা প্রক্রিয়া, অবলা প্রাণী, তাদেরকে এম করে মেরে লাভ নেই, কেমন? তো তবু তোমাদের জানার জন্য এটা বলে রাখলাম। তো গ্যাসের দ্রাব্যতার উপর উষ্ণতার প্রভাব আমরা জানলাম। এরপর হচ্ছে চাপের প্রভাব, কেমন?
চাপের কি প্রভাব হবে না, চাপ বাড়লে দ্রাব্যতা বাড়ে। কেমন? এই রিলেটেড হেনরির একটা সূত্র আছে, হেনরির সূত্র কি না, কোন নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের তরলে দ্রবীভূত গ্যাসের পরিমাণ গ্যাসটির উপর ক্রিয়াশীল চাপের সমানুপাতিক। কেমন? মানে উষ্ণতা স্থির রেখে একটা নির্দিষ্ট আয়তনের যদি তরল নিই, তার মধ্যে কতটা গ্যাস দ্রবীভূত থাকবে সেটা নির্ভর করছে কিসের উপর না, তুমি কতটা চাপ প্রয়োগ করছো গ্যাসটার উপর, তার উপর। এর একটা খুব সাধারণ উদাহরণ হলো, তুমি যদি একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নাও, কোল্ড ড্রিঙ্কসের বোতল আমরা যখন দোকান থেকে কিনি, তখন তুমি দেখতে পাবে যে যখন এই বোতলের ঢাকনাটা খুলে দেওয়া হয়, হঠাৎ করে কিছু পরিমাণ গ্যাস বেরিয়ে যায়। তার কারণ কি না, এর মধ্যে জলে কার্বন ডাইঅক্সাইডকে দ্রবীভূত করে রাখা আছে। কিভাবে না, উচ্চ চাপে দ্রবীভূত করে রাখা আছে। যে মুহূর্তে তুমি বোতলের ঢাকনাটা খুলে দিলে, তখন এখানে চাপ কমে গেল। যেহেতু চাপ কমে গেল, অতএব এই জলে কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতাও কিন্তু কমে গেল। যেহেতু দ্রাব্যতা কমে গেল, তাহলে অতিরিক্ত যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ছিল সেটা কিন্তু বুদবুদের আকারে এখান দিয়ে বেরিয়ে যাবে। কেমন? তো এইটাই হচ্ছে কারণ যে আমরা ওই কোল্ড ড্রিঙ্কসের বোতলের ছিপি যখন খুলি, তখন হঠাৎ করে একটা শব্দ হয়, কিছু পরিমাণ গ্যাস বেরিয়ে যায়। কেমন? তাহলে আমরা কি জানলাম না, তরলে গ্যাসের দ্রাব্যতা উষ্ণতার সাথে কমে, কিন্তু চাপের সাথে বাড়ে। কেমন? এরপর আমরা কি শিখব, সেটা হচ্ছে দ্রবণের প্রকারভেদ। দ্রবণ কত রকমের হয়। কেমন? সেটা কি না, দ্রবণ কত রকমের হয়। 1 নম্বর হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, 2 হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, আর 3 নম্বর হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। কেমন? তো প্রথমে আমরা অসম্পৃক্তটা বোঝার চেষ্টা করি। অসম্পৃক্ত দ্রবণ বলতে কি বোঝায়, তার আগে আমরা বুঝি যে দ্রবণ জিনিসটা কিরকম হয়। আগে আমরা দেখেছি, ধর একটা পাত্র আছে, পাত্রর মধ্যে জল আছে, আমি এগুলো জলের কণাগুলো আঁকছি। কেমন? দেখতে পাচ্ছ? এই জলের কণাগুলোর মাঝে এই ফাঁকা জায়গাগুলো আছে, যে জায়গাতে কোনো দ্রাব্য জায়গা পেতে পারে। এখন তুমি এর মধ্যে যদি দ্রাব্য যোগ করো, এর মধ্যে মনে করো আমি NaCl যোগ করলাম, এই NaCl এসে কোথায় আশ্রয় পাবে? এই জায়গাগুলোতে, জলের দুটো কণার মাঝে যে ফাঁকা জায়গা আছে তার মধ্যে। কেমন? এই NaCl যোগ করার পরেও যদি দেখা যায় যে এই জলের কণাগুলোর মাঝের সমস্ত ফাঁকা জায়গা ভরাট হয়নি, কেমন, তখন সেই দ্রবণটাকে আমরা কি বলবো না, অসম্পৃক্ত দ্রবণ। কেমন? তো অসম্পৃক্ত দ্রবণ বলতে আমরা তাহলে কি বোঝাচ্ছি না, অসম্পৃক্ত দ্রবণের সংজ্ঞাটা হচ্ছে যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণে যদি আরো বেশি পরিমাণ দ্রাব্য দ্রবীভূত করা যায়, তবে ওই উষ্ণতায় ওই দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণ বলে। কারণ কি, সমস্ত জায়গা এখনো ফাঁকা, যে জায়গাগুলো ছিল সেগুলো সমস্ত জায়গা এখনো ভরাট হয়নি, এখনো বেশ কিছু জায়গা ফাঁকা আছে। কাজে নতুন করে যদি দ্রাব্য যোগ করা হয়, তারা কিন্তু এই জায়গাগুলোতে স্থান পেতে পারে, ফলত নতুন দ্রাব্য দ্রবীভূত হতে পারে। কাজে এই ধরনের দ্রবণকে আমরা বলবো অসম্পৃক্ত দ্রবণ। কেমন? এরপর আসছে সম্পৃক্ত দ্রবণ। এখন এই দ্রাব্য যোগ করার পরে যদি সমস্ত ফাঁকা জায়গা ভরাট হয়ে যায়, কেমন, তাহলে কি হবে? তারপরে তুমি নতুন করে দ্রাব্য যোগ করলেও আর সেই দ্রাব্যটা এর মধ্যে দ্রবীভূত হবে না, কারণ তার তো আর থাকার মতন জায়গা নেই। সেই ক্ষেত্রে আমি দ্রবণটাকে কি বলবো? সেক্ষেত্রে আমরা দ্রবণটাকে বলবো সম্পৃক্ত দ্রবণ। তো সম্পৃক্ত দ্রবণের সংজ্ঞা কি? কোন নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ পরিমাণ দ্রাব্য দ্রবীভূত হয়ে যে দ্রবণ উৎপন্ন করে, তাকে বলবো আমরা সম্পৃক্ত দ্রবণ। কেমন? তো অতিপৃক্ত দ্রবণ আমরা একটু পরে জানছি, তার আগে সম্পৃক্ত অসম্পৃক্তর মধ্যে আরো কতগুলো ব্যাপার একটু দেখে নিই, চট করে আমরা দেখে নিই। কেমন? সেটা হচ্ছে যে সম্পৃক্ত দ্রবণকে আমরা কি করে অসম্পৃক্ত করতে পারি।
সম্পৃক্ত দ্রবণকে কিভাবে অসম্পৃক্ত করতে পারি। কেমন? সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত কেমন কিভাবে করতে পারি আমরা একটু দেখে নিই। প্রথমত হলো সম্পৃক্ত দ্রবণকে যদি উষ্ণতা বাড়ানো হয়, কেমন? উষ্ণতা বাড়ালে কি হবে? সম্পৃক্ত দ্রবণ মানে কি না, এর মধ্যে দ্রাবকের কণাগুলোর মাঝে যে ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গা ভরাট, দ্রাবক ভরাট করে রেখেছে। তো এখন যদি তুমি এখানে উষ্ণতা বাড়াও মানে এর মধ্যে যদি তাপ দাও, এই তাপ শক্তি কি হবে না, এই তাপ শক্তি এই কণাগুলোর গতিশক্তি বাড়িয়ে দেবে। এই কণাগুলোর গতিশক্তি যদি বেড়ে যায় তাহলে কি হবে না, কণাগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব বেড়ে যাবে। ঘটনাটা কি রকম হবে, আগেই যে কণাগুলো কাছাকাছি ছিল তারা এখন কম্পারেটিভলি দূরে দূরে চলে যাবে। যদি দূরে দূরে চলে যায় তাহলে কি হবে না, তাদের মধ্যে যে ফাঁকটা আছে সেই ফাঁকের পরিমাণ বেড়ে যাবে, ফলত ওখানে আরো দ্রাব স্থান পেতে পারে, এমনি সিচুয়েশন তৈরি হবে। কেমন? অর্থাৎ আগে যে সমস্ত জায়গা ভরাট ছিল এখন কিন্তু তার সমস্ত জায়গা দ্রাব দিয়ে ভরাট থাকবে না, ফলত উষ্ণতা বাড়ালে কি হবে, সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত হয়ে যাবে। কেমন? দ্বিতীয় জিনিস কি না, দ্রাবক যোগ করলে। দ্রাবক যোগ করলে আগে ধরো এই যে অবস্থাটা ছিল যখন সম্পৃক্ত ছিল এই সমস্ত জায়গা দ্রাব দিয়ে ভর্তি হয়েছিল, ফাঁকা জায়গা। কেমন? আর নতুন করে কোনো ফাঁকা জায়গা ছিল না যার মধ্যে দ্রাবক আসতে পারে। এখন তুমি ওতে যদি নতুন করে দ্রাবক যোগ করো, মানে আরো কিছুটা জল হয়তো যোগ করে দিলে, তাহলে কি হলো, জলের কণা যেমন বাড়লো সেমনি কণার মাঝে ফাঁকা স্থানও বাড়লো, ফলত ওই ফাঁকা স্থানগুলোতে দ্রাবকে স্থান দেওয়ার সুযোগও বাড়লো, ফলত সম্পৃক্ত দ্রবণটা কি হয়ে গেল, অসম্পৃক্ত হয়ে গেল। তাহলে দুভাবে করা যায় সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত, এক উষ্ণতা বাড়িয়ে, দুই দ্রাবক যোগ করে। কেমন? এরপর আমরা যেটা জানবো যে অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করা যায় কিভাবে। অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করা যায় কিভাবে। অসম্পৃক্ত দ্রবণ মানে কি না, তার মধ্যে যে কণাগুলো আছে কণাদের মধ্যে যে ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গা এখনো ভরাট হয়নি, এখনো ভরাট করার মতো জায়গা আছে। সেই জায়গাটাকে আমি যদি ভরাট করে ওকে সম্পৃক্ত করতে চাই তাহলে প্রথমে কি করব, আমি ওর মধ্যে দ্রাব যোগ করবো। কেমন? আমরা দ্রাব যদি বেশি করে যদি দ্রাব যোগ করি তাহলে কি হবে না, ফাঁকা জায়গাগুলো ভরাট হয়ে যেতে পারে। কেমন? তাহলে ওটা সম্পৃক্ত হতে পারে, এক নম্বর। কিন্তু যদি আমরা দ্রাব যোগ না করতে চাই, যদি দ্রাব যোগ না করি তাহলে কি করব। কেমন? দ্রাব যোগ না করেও কিন্তু দুভাবে করা যায়। এক, যদি আমি অসম্পৃক্ত দ্রবণটাকে ঠান্ডা করি। কেমন? আমরা সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার সময় বলছিলাম যে যদি দ্রবণকে উত্তপ্ত করি তাহলে কি হবে, দ্রাবকের কণাগুলো পরস্পর থেকে দূরে চলে যাবে, ফলে তাদের মধ্যে ফাঁক বেড়ে যাবে, আরো বেশি পরিমাণ দ্রাব সেখানে জায়গা পেতে পারে। এখানে ঠিক তার উল্টো প্রক্রিয়া করবো। দেখো, একে যদি আমরা ঠান্ডা করি এই কণাগুলো কি হবে, তারা কাছাকাছি আসবে, তারা পরস্পর কাছাকাছি আসবে, ফলে তাদের মাঝে ফাঁকা জায়গাগুলো কি না কমে যাবে। ফলত এর মধ্যে যে পরিমাণ দ্রাব ইতিমধ্যেই আছে সেইটা দিয়েই কিন্তু তার ফাঁকগুলো সমস্ত ভরাট হয়ে যাবে। কারণ কি না, উষ্ণতা কমানোর ফলে কণাগুলো কাছাকাছি এসে তাদের মাঝে ফাঁকগুলো ছোট হয়ে যাচ্ছে, সেই ছোট ফাঁকেই কিন্তু এই দ্রাবের কণাগুলো তাদেরকে সম্পৃক্ত করে দেবে। কেমন? তাহলে দ্রাব যোগ না করে কি করতে পারি, আর ঠান্ডা করতে পারি। দুই, আরেকটা কি করতে পারি না, উত্তপ্ত করে শীতল করতে পারি। কেমন? উত্তপ্ত করে শীতল করা মানে কি না, আমি অসম্পৃক্ত দ্রবণটাকে তাপ দেবো, তাপ দেওয়ার ফলে কি হবে না, এর যে দ্রাবক আছে অর্থাৎ জল আছে তার কি শুরু হবে, বাষ্পীভবন শুরু হবে। তো বাষ্পীভবন শুরু হলে কি হবে, এর মধ্যে থেকে জল বেরিয়ে যাবে। এরপরে যদি এই দ্রবণটাকে আবার ঠান্ডা করে আগের উষ্ণতায় ফিরিয়ে আনি তাহলে কি হবে না, এর মধ্যে যে পরিমাণ দ্রাব ছিল সেই দ্রাবের পরিমাণ কিন্তু একই আছে, কিন্তু দ্রাবক অর্থাৎ জল তার পরিমাণ কিন্তু কমে গেছে। কেন? ফলত ওই আগে যে পরিমাণ দ্রাব ওকে সম্পৃক্ত করতে পারছিল না, এখন কিন্তু সেই পরিমাণ দ্রাবই ওকে সম্পৃক্ত করতে পারবে, কারণ ওর মধ্যে দ্রাবক কমে গেছে, ফলে দ্রাবকের কণা কমে গেছে, ফলে দ্রাবকের কণার মধ্যবর্তী ফাঁক কমে গেছে, ফলত ও কিন্তু সম্পৃক্ত হতে পারে। কাজে অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করার পদ্ধতি কি, প্রথমত দ্রাব যোগ করে, দ্বিতীয়ত দ্রাব যদি না যোগ করতে চাই তাহলে প্রথম পদ্ধতি হচ্ছে ঠান্ডা করে, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে উত্তপ্ত করার পরে ঠান্ডা করে। কেমন? এবার সম্পৃক্ত দ্রবণ আর অসম্পৃক্ত দ্রবণকে আমরা শনাক্ত করবো কি করে। এটা খুব সাধারণ একটা পদ্ধতি, তোমরা একটু বুদ্ধি খাটালেই বুঝতে পারবে। সে শনাক্তকরণ আমরা কিভাবে করব না, একটা দ্রবণ মনে করো, কেমন, জল আর NaCl এর একটা দ্রবণ, জল আর NaCl এর একটা দ্রবণ, এর মধ্যে যদি নতুন করে 5 গ্রাম NaCl যোগ করা হয় এবং যদি দেখো
যে 3 গ্রাম অধক্ষেপ করেছে, তাহলে বাকি 2 গ্রাম কোথায় গেল? তাহলে বাকি 2 গ্রাম নিশ্চয়ই এর মধ্যে দ্রবীভূত হয়ে গেছে। কেমন? অর্থাৎ এর মধ্যে দ্রবীভূত হওয়ার জায়গা এখনো ছিল। অর্থাৎ দ্রবণটা কি ছিল না? অসম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ কোনো দ্রবণে যদি কিছু পরিমাণ দ্রাব্য যোগ করা হয়, সেই দ্রাব্য যদি আংশিক বা পূর্ণরূপে দ্রবীভূত হয়ে যায়, তাহলে আমরা বুঝবো কি না দ্রবণটা অসম্পৃক্ত দ্রবণ ছিল। কিন্তু 5 গ্রাম NaCl যোগ করার পরে যদি দেখা যায় যে 5 গ্রামই অধক্ষেপ পড়েছে, পুরোটাই অধক্ষেপ হয়ে গেছে, তাহলে আমরা কি বুঝবো যে এতে নতুন করে দ্রাব্য যোগ করার মতো না জায়গা নেই। তাহলে দ্রবণটা কি ধরনের দ্রবণ ছিল না? দ্রবণটা সম্পৃক্ত দ্রবণ ছিল। কেমন? তাহলে আমরা সম্পৃক্ত আর অসম্পৃক্ত দ্রবণ কি করে শনাক্ত করবো সেটা বুঝতে পারবো। এরপরে যে জিনিসটা বাকি থেকে গেছিল সেটা আলোচনা করি, সেটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। কেমন? অতিপৃক্ত কথাটা বোঝার চেষ্টা করো। অতিপৃক্ত মানে কি না? অতিরিক্ত প্লাস সম্পৃক্ত। সম্পৃক্ত মানে আমরা জানি কি যে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে সর্বোচ্চ যত পরিমাণ মানে দ্রাব্য দ্রবীভূত করা যায়, এখানে তার চেয়েও বেশি যদি আমি কোনো একটা বিশেষ শর্তে, বিশেষ কন্ডিশনে, বিশেষ অবস্থা সৃষ্টি করে দ্রবীভূত করতে পারি, তাকে আমরা অতিপৃক্ত দ্রবণ বলতে। তো অতিপৃক্ত দ্রবণের শর্ত কি না? এতে দ্রাবের পরিমাণ সর্বোচ্চ থেকেও বেশি। সেটা কিভাবে সম্ভব হচ্ছে না? বিশেষ শর্ত আরোপ করে। কেমন? তাহলে অতিপৃক্ত দ্রবণের সংজ্ঞা কি না? নির্দিষ্ট উষ্ণতায় কোনো সম্পৃক্ত দ্রবণে যে পরিমাণ দ্রাব্য থাকা উচিত, কোনো বিশেষ শর্তে যদি তার মধ্যে বেশি পরিমাণ দ্রাব্য দ্রবীভূত থাকে, তবে সেই দ্রবণকে অতিপৃক্ত দ্রবণ বলা হয়। কেমন? বুঝতে পারলাম? একটা উদাহরণ দিই, তাহলে আরো পরিষ্কার করে বুঝতে পারবে। কেমন? সোডিয়াম থায়োসালফেট, কেমন, যাকে আমরা হাইপো নামে চিনি, কেমন, সেটা সংকেত কি না? Na2H2O3 5H2O। আবার দেখো সেই কেলাস জলের গল্প মনে রাখো, পরে কিন্তু তোমাদেরকে কেলাস জলের ব্যাপারটা বোঝাবো। কেমন? এই হাইপো বা সোডিয়াম থায়োসালফেটের একটা বিকারের মধ্যে কিছু পরিমাণ যদি আমি কেলাস নিই, কেমন, আর তাকে যদি হট বাথে বসাই, হট বাথে মানে গরম জলের মধ্যে ডুবিয়ে তাকে যদি উত্তপ্ত করি, তাহলে কিন্তু আস্তে আস্তে কি দেখবো যে এই কেলাসগুলো গলে একটা গলিত অবস্থা তৈরি হবে। কেমন? এই যে লিকুইড সোডিয়াম থায়োসালফেট তৈরি হলো, তা খুব সন্তর্পণে না নাড়িয়ে যদি হট বাথ থেকে তুলে এনে ঘরের মধ্যে আস্তে আস্তে শীতল হওয়ার সুযোগ দিই, তাহলে আমি কি দেখবো যে রুম টেম্পারেচারেও কিন্তু এটা তরল অবস্থাতেই আছে। কেমন? এইটা কিন্তু সোডিয়াম থায়োসালফেটের অতিপৃক্ত দ্রবণ। কি করে বুঝবো এটা অতিপৃক্ত? কারণ একে যদি সামান্যতম নাড়িয়ে দেওয়া হয়, বা এর মধ্যে যদি বাইরে থেকে একটা ছোট্ট কণা এই সোডিয়াম থায়োসালফেটেরই একটা ছোট্ট কেলাস যদি যোগ করা হয়, দেখবে সঙ্গে সঙ্গে তরলটা আবার কিন্তু কেলাসিত সোডিয়াম থায়োসালফেটে পরিণত হলো। কেমন? তো এই ঘটনাটা কেন ঘটছে না? অতিপৃক্ত দ্রবণ কিন্তু সুস্থিত দ্রবণ নয়, স্টেবল কন্ডিশনে থাকে না। একটা উদাহরণ দিয়ে বোঝায়, তুমি মনে করো প্রত্যেকদিন 6টা করে রুটি খাও, 6টা রুটি খেলে তোমার পেট ভরে যায়। কেমন? কিন্তু কোনো একদিন মা খুব ভালো রান্না করেছে, সেই জন্য তুমি খুব চেপে চুপে 2টো রুটি খেয়ে নিলে। 2টো রুটি খাওয়ার পরে কি তুমি খুব স্বস্তিতে থাকবে, আরামে থাকবে? কখনোই নয়। তোমার পেট ফুলে যাবে, তোমার বমি বমি ভাব হবে, এবং তুমি চেষ্টা করবে কি, যদি সম্ভব হয় ওই 2টো রুটি যদি আমি বমি করে দিতে পারি, তাহলে কিন্তু আমি আবার আগের সুস্থিত অবস্থায় ফিরে যাব। তো অতিপৃক্ত দ্রবণ অনেকটা সেরকম ধরনের। সে খুব কষ্ট করে বেশি পরিমাণ দ্রাবকে দ্রবীভূত করে রেখেছে, যতটা পারে তার চেয়েও বেশি করে রেখেছে, কারণ কি না বিশেষ শর্তে। এবার তার ওই কন্ডিশনটা কিন্তু খুব একটা স্টেবল কন্ডিশন নয়, সুস্থির অবস্থা নয়। কেমন? সে যখন তখন তার আগের অবস্থায় ফিরে যেতে পারে। তো এখানে আমরা সেই সুস্থির অবস্থাটাকে নষ্ট করলাম কিভাবে না? যদি অল্প একটু নাড়িয়ে দিই, বা এর মধ্যে যদি একটা সোডিয়াম থায়োসালফেটে যদি কেলাস যদি আমরা যোগ করি, সঙ্গে সঙ্গে কিন্তু দেখবো ওটা আবার মানে কি কেলাসিত ফর্মে চলে এসেছে। এখানে একটা জিনিস মনে রাখো, আমরা এই যে ছোট একটা কেলাসের মধ্যে যোগ করলাম, এই জিনিসটাকে বলে বীজ কেলাস। বীজ কেলাস জিনিসটা কি আমরা পরে ডিটেলস এর মধ্যে পড়বো। কেমন? তাহলে আমরা অতিপৃক্ত দ্রবণ বুঝতে পারবো। কেমন? এরপর আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কেলাস। কেলাসকে ইংরেজিতে বলে ক্রিস্টাল। তোমরা ক্রিস্টাল কথাটা নিশ্চয়ই বিভিন্নভাবে শুনেছো এখন অব্দি। ক্রিস্টাল সম্বন্ধে তাই তোমাদের একটা ধারণাও আছে, কিন্তু ক্রিস্টালের বিজ্ঞানসম্মত সংজ্ঞা কি? কেমন? সেটা হচ্ছে নির্দিষ্ট
জ্যামিতিক আকৃতি বিশিষ্ট ও নির্দিষ্ট সংখ্যক সমতল দ্বারা সীমাবদ্ধ কঠিন পদার্থের সমসত্ব কণাকে কেলাস বলে। এখানে কতগুলো কথা খুব ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি। তার আগে জেনে রাখো আকার আর আকৃতির মধ্যে কিন্তু পার্থক্য আছে। কেন? আকার মানে কি? কোনো কিছু দেখতে কেমন, আর আকৃতি মানে তোমাদেরকে বোঝায়, একটা ধরো ছোট শিশু 2 বছরের বাচ্চা আর একজন পূর্ণবয়স্ক মানুষ, তাদের কিন্তু আকৃতি এক কিন্তু আকার আলাদা। কেমন? তো কেলাসের সেমি আকৃতি এক। NaCl এর কেলাস সব সময় ঘনকাকার হয়, সেটা ছোট ঘনক হোক বা বড় ঘনক হোক, কিন্তু সব সময় কিরকম হবে? ঘনকাকার হবে। কেমন? এরপর নির্দিষ্ট সংখ্যক সমতল দ্বারা সীমাবদ্ধ। একটা ঘনকের কটা সমতল থাকে? 6টা সমতল। কেমন? NaCl এর যে কোনো কেলাস নাও সেটা দেখবে 6টা সমতল দ্বারা সীমাবদ্ধ। কেমন? এবং 3 নম্বর জিনিস হচ্ছে কি সমসত্ব। দ্রবণ পড়তে গিয়ে আমরা সমসত্ব শব্দটা শুনেছিলাম। সমসত্ব মানে কি? কোন একটা পদার্থের যে কোনো জায়গা থেকে নমুনা নেওয়া হোক না কেন, তার যদি সব জায়গায় একই ধর্ম বজায় থাকে তখন তাকে সমসত্ব বলে। একই রকম ভাবে কেলাসের যে কোনো জায়গা থেকে নমুনা নাও, তুমি সেখানে কিন্তু দেখবে যে কণার ক্যারেক্টার বা কণার ধর্ম একই রকম। কেমন? তাহলে নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট নির্দিষ্ট সংখ্যক সমতল দ্বারা সীমাবদ্ধ কঠিন পদার্থের সমসত্ব কণাকে কেলাস বলে। কেমন? এবার যে পদার্থের কেলাস হয়, যারা কেলাসাকারে থাকে, সেই পদার্থগুলোকে আমরা কি বলি? না নিয়তাকার পদার্থ। নিয়তাকার মানে কি? না নিয়ত আকার। নিয়ত মানে কি? নিয়ত মানে নিয়মিত, রেগুলার। কেমন? যাদের কেলাস থাকে তাদেরকে কি বলে? না নিয়তাকার, মানে নিয়ত যোগ আকার। আর নিয়ত কথার মানে কি? নিয়ত কথার মানে নিয়মিত, মানে রেগুলার। কেমন? মানে তুমি যদি NaCl এর কেলাস দেখো, NaCl এর যে কোনো কেলাস পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নিয়ে আসো, সেটা কিন্তু ঘনকাকারই হবে। কেমন? তাই সে একটা নিয়ম মেনে চলে। আর যে পদার্থ কেলাসিত আকারে থাকে না তাদেরকে কি বলে? না অনিয়তাকার। তার উদাহরণ কি? না স্টার্চ আছে, কাঁচ আছে। কেমন? এই জাতীয় পদার্থগুলো এরা কি? এরা কোনো নির্দিষ্ট কেলাস আকারে থাকে না। কেমন? তাই এদেরকে বলা হয় অনিয়তাকার। ঠিক আছে? এরপর আমরা জানবো কি যে কেলাসন পদ্ধতি কি। কেলাসন, কেলাসন মানে কি? নামটা শুনে কিছুটা আন্দাজ করতে পারছি। কেলাসন মানে হচ্ছে, কেলাসন কথার মানে কি? না কেলাস তৈরির পদ্ধতি। কেমন? তো কেলাসন পদ্ধতিতে কিভাবে কেলাস তৈরি করা হয়? কেলাসন পদ্ধতিতে সাধারণত দুভাবে তোমার কেলাস তৈরি করা হয়। কেমন? একটা হচ্ছে কি না উচ্চ উষ্ণতার সম্পৃক্ত দ্রবণকে ঠান্ডা করে। কেমন? মানে কি? মনে করো আমি 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের মধ্যে NaCl এর একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করলাম। কেমন? 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের মধ্যে NaCl এর দ্রাব্যতা কত? ধরে নিলাম 50। কেমন? এবার যদি ওই সম্পৃক্ত দ্রবণটাকে আস্তে আস্তে ঠান্ডা করি, কেমন? NaCl এর দ্রাব্যতার লেখচিত্রটা মনে করো। উষ্ণতা বাড়লে দ্রাব্যতা বেড়েছিল, এখন উষ্ণতা কমলে কি হবে? তার দ্রাব্যতা আস্তে আস্তে কমবে। অর্থাৎ 100 গ্রাম জলের মধ্যে যখন 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 50 গ্রাম দ্রবীভূত ছিল, সেটাকে যদি শীতল করে তুমি যদি 30 ডিগ্রিতে নিয়ে আসো, দেখবে এখানে 40 গ্রাম সর্বোচ্চ দ্রবীভূত থাকতে পারে। কাজে এই যে উষ্ণতা কমানোর ফলে দেখা গেল কি দ্রাব্যতা 50 থেকে কমে 40 হয়ে গেছে। তাহলে আগে যে 50 গ্রাম NaCl ওর মধ্যে দ্রবীভূত ছিল, এখন সর্বোচ্চ 40 গ্রাম থাকতে পারে, বাকি 10 গ্রাম কোথায় যাবে? সেই 10 গ্রাম কিন্তু অধক্ষেপ হয়ে কেলাস আকারে পাত্রের নিচে জমা হয়ে যাবে। তুমি যদি পরিশ্রমণ পদ্ধতিতে কেলাসগুলোকে ছেঁকে নাও, তাহলে সেটাই তোমার NaCl এর কেলাস। কাজে উচ্চ উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণকে ঠান্ডা করলে দেখা যাবে কি না তলায় অধক্ষেপ আকারে কেলাস জমা হচ্ছে। 2 নম্বর জিনিস হচ্ছে আরেকটা কি করা যায়, যেগুলো উদ্বাহী পদার্থ। উদ্বাহী পদার্থ মানে যারা সরাসরি কঠিন অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় চলে যায়। কেমন? যাদের তরল অবস্থাটা নেই। কেমন? এই জাতীয় জিনিস যেমন কর্পূর, আয়োডিন, নিশাদল। কি না কর্পূর, আয়োডিন, নিশাদল বলতে অ্যামোনিয়াম ক্লোরাইড। কেমন? এদের ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি কাজে লাগানো হয় না। এদের ক্ষেত্রে কি পদ্ধতি কাজে লাগানো? ঊর্ধ্বপাতন পদ্ধতি।
ঊর্ধ্বপাতন কিরকম, না আমি এই জাতীয় একটা বিকারের মধ্যে মনে করো কিছু পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইড রেখেছি, দিয়ে এখান থেকে তাপ দিচ্ছি, কেমন? তাহলে এটা কি হবে, বাষ্প আকারে এইদিকে যাবে। এবার এইটাকে যদি আমি আরেকটা পাত্রের মধ্যে যদি কালেক্ট করি, একটা শীতল পাত্রের মধ্যে যদি কালেক্ট করি, তাহলে এই NH4Cl এর ফিউম বা বাষ্পটা এসে এখানে জমবে এবং এই শীতল পাত্রের গায়ে কেলাস আকারে জমা হবে, কেমন? তো যেগুলো উদ্বায়ী পদার্থ তাদের কেলাস কিভাবে তৈরি করে, না এরকম ঊর্ধ্বপাতন পদ্ধতিতে, কেমন?